আস্তে আস্তে কমে এলো পাথর ধসের গর্জন। স্তব্ধ হয়ে গিয়েছে দুই বন্ধু। নিকোষ কালো অন্ধকার, গর্তের ভেতরে ছোট পরিসর, বাতাসে ভাসছে ধূলিকণা। দম যেন আটকে দিতে চাইছে। নাকে রুমাল চাপা দাও, জলদি। শিগগিরই ধুলোর পরিমাণ কমে যাবে, ভেবো না। এখনো বড় বড় কথা গেল না তোমার, না? বলে ফেললেই হয় ভালো মতো আটকে গেছি আমরা, আর বেরোতে পারবো না। না, সেটা কেন বলতে যাব? এখনো তো জানি না যে বের হতে পারবো কিনা। এসো তো এদিকে, ঠেলা দিয়ে দেখি যদি একটু নাড়াতে পারি। গায়ের জোর দিয়ে ঠেলা দিতে লাগলো দুজনে। এক চুলও নড়ল না পাথর। হাঁপাতে হাঁপাতে বসে পড়লো ওরা বিশ্রাম নিতে। হ্যানসন নিশ্চয়ই আসবে, কিন্তু কিছুতেই খুঁজে পাবে না আমাদের। শেষে পুলিশ খবর দেবে, পুলিশ আসবে, বয় স্কাউটরা আসবে, খোঁজাখুঁজি হবে প্রচুর। আমরা চেঁচালেও সে আওয়াজ বাইরে যাবে না। ছাই দেখা যাচ্ছে, তার মানে কোনো কারণে এখানে কেউ আশ্রয় নিয়েছিল। বলতে বলতে উঠে গিয়ে ছায়ের কাছে গিয়ে বসলো সে। এক হাতে টর্চ নিয়ে অন্য হাতে খুঁড়তে শুরু করলো ছাই আর ধুলোর গাদা। 1/2 ইঞ্চি মতো বেরিয়েছিল। খুঁড়ে খুঁড়ে প্রায় ইঞ্চি চারেক বের করে ফেললো ওটার মাথা। একটা শক্ত ডাল টানা হেচড়া করে অবশেষে ডালটা বের করতে সক্ষম হলো। 1 ফুট লম্বা, ইঞ্চি 2 পুরু, এক মাথা বেশ খানিকটা পোড়া। আমাদের কপাল ভালো বলতে হবে, ডালটা পেয়ে গিয়েছি। নিশ্চয়ই এর মাথায় খাবার গেথে পুড়িয়ে খেয়েছিল লোকটা। এটা দিয়ে চার লাগিয়ে পাথর সরানোর কথা ভাবছো নাকি? আমুখাই খাটবে তাহলে। না না, চার দেব না। ডালটার দিকে হাবার মতো চেয়ে রইল মুসা। পুরনো আধ পোড়া ওই লাঠি তাদের কি কাজে লাগবে সে কিছুই বুঝতে পারছে না। কোনো কথা মনে না এলে আগে ভাগে সেটা জানিয়ে দেওয়ার পক্ষপাতী নয় কিশোর। আগে দেখে নেয় তার পরিকল্পনায় খুঁত বেরোয় কিনা, তারপর দরকার হলে প্রকাশ করে, এটা জানে মুসা। তাই ডালটা দিয়ে কি করবে না করবে সে ব্যাপারে কোনো প্রশ্ন করল না গোয়েন্দা প্রধান কিশোর পাশাকে। কোমরের বেল্টে ঝোলানো 8 ফলার ছোট সুইচের ছুরিটা খুলে নিল কিশোর। একটা কাটিং ব্লেড বের করে কাজে লেগে গেল। ডালের পোড়া মাথা চোখা করে ফেলল। ছুরিটা আবার আগের জায়গায় রেখে দিয়ে ডাল হাতে করে নিয়ে দাঁড়ালো পাথরের দেয়ালের সামনে। আলো ফেলে ভালো মতো পরীক্ষা করে দেখল দেয়ালটা। বোঝার চেষ্টা করলো কোন দিকে পাথরের সংখ্যা কম। তারপর লাঠির চোখা মাথা দিয়ে খোঁচা লাগালো দেয়ালের এক পাশে। কয়েক ইঞ্চি ঢুকেই ঠেকে গেল লাঠির মাথা। জোরাজোরি করেও আর ঢোকানো গেল না। নিশ্চয় পাথরে আটকে গিয়েছে। টেনে বের করে এনে আবার খানিকটা উপরে ঢোকালো সে। আবার কয়েক ইঞ্চি ঢুকে ঠেকে গেল মাথা। আবার বের করে এনে
আরেক জায়গায় ঢোকালো। এবার আর ঠেকলো না, ওপাশে বেরিয়ে গেল চৌখা মাথাটা। হ্যাচকা টানে বের করে আনতেই হড় হড় করে ঝরে ঝরে পড়ল কিছু বালি মাটি। আপন মনেই মাথা ঝোকালো কিশোর। ছিদ্রটাতে আবার লাঠি ঢোকালো। আস্তে আস্তে চার দিতে লাগলো চারিদিকে। বালি মাটি ঝরে ঝরে পড়তে লাগলো। হাত ঢোকানো যায় এমন একটা গর্ত হয়ে গেল দেয়ালের গায়ে। ওপাশ থেকে আলো চুইয়ে চুইয়ে ঢুকছে গুহার ভেতরে। আবারও কাজে লেগে গেল কিশোর। কয়েক মিনিটেই গর্তটার ওপাশে ওরকম একটা গর্ত করে ফেলল। দুটো গর্তের মাঝামাঝি আবার লাঠি ঢুকিয়ে দিল। খোঁচাতে খোঁচাতে বালি মাটি ফেলে এক করে ফেলল দুটো গর্ত। বেশ বড় একটা ফোকর হয়ে গিয়েছে এখন। ফোকরের কাছে চোখ দিয়ে বাইরে তাকালো সে। চোখের সামনে ফুটে উঠল গোল একটা বড় পাথর। পেয়েছি। মুসা এসো, হাত লাগাও। ফোকর দিয়ে লাঠি ঢুকিয়ে দিল আবার। পাথরে ঠেকালো লাঠির মাথা। দুজন মিলে এপাশ থেকে ঠেলা দিতে লাগলো জোরে। প্রথমে নড়তে চাইল না পাথর, শেষ অবধি পরাজিত হতেই হলো। চাপা ভোতা একটা আওয়াজে তুলে বালি মাটি আর সঙ্গী পাথরের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নিল নিজেকে। গড়িয়ে পড়তে লাগলো নিচে। পড়ার সময় কিছু আলগা সঙ্গীকে নিয়ে গেল সাথে করে। ফোকরের বাইরের মুখটা বড় হলো আরেকটু। ফোকরের ওপর দিয়ে একটা পাথর বেছে নিল কিশোর। কতখানি বড় পাথর ঠিক বোঝা যাচ্ছে না। লাঠির মাথা পাথরের নিচের দিকে ঠেকিয়ে ঠেলতে লাগলো দুজনে। এক চুলও নড়াতে পারল না। পরিশ্রমে দর দর করে ঘামছে দুজন। পিচ্ছিল হয়ে এসেছে লাঠি ধরা হাত, কিন্তু বিরত হলো না। বেশিক্ষণ আর অনড় থাকতে পারল না পাথর। হঠাৎ করে একটা শব্দ তুলে খুলে এলো বালি মাটির আকর্ষণ থেকে। ধূপ করে আছড়ে পড়ল নিচের সঙ্গীদের ওপর। অনেকগুলো পাথরকে নাড়িয়ে ফেলল ধাক্কা দিয়ে। সঙ্গে নিয়ে গড়াতে গড়াতে চলে গেল ঢাল বেয়ে। বেশ প্রশস্ত হয়ে এসেছে এখন ফোকরের বাইরের দিকটা। এপাশটাও প্রশস্ত করতে লেগে গেল ওরা। খুব বেশিক্ষণ লাগলো না। স্ক্রল করে বেরিয়ে যাবার উপযোগী একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলল। কিশোর, তুমি একটা জিনিয়াস। তুমি কিন্তু এবার বেশি বাড়িয়ে বলছো। যা করেছি এর জন্য প্রতিভার দরকার হয় না। বাঁচার তাগিদেই মাথায় এসে গিয়েছিল বুদ্ধিটা। কিন্তু আমার মাথায় তো আসেনি। হয়েছে হয়েছে, এখন বেরো তো এখান থেকে। বেশি নড়াচড়া করো না কিন্তু। উপর থেকে আবার পাথর পড়লে মাথাটা কিন্তু থেঁতলে চিড়ে চাপটা হয়ে যাবে। খুব সাবধানে পাকাল মাছের মতো দেহটাকে মুচড়ে মুচড়ে গর্তের বাইরে বের করে নিল মুসা। সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে মাথা ঢোকাতে বলল বন্ধুকে। বেশি কষ্ট করতে হলো না কিশোরকে। হাত ধরে টেনে ওকে গুহার বাইরে বের করে নিয়ে এলো মুসা। ঢাল বেয়ে নিরাপদ জায়গায় সরে এলো দুজনে। এতক্ষণে নিজেদের দিকে তাকাবার সময় পেল তারা। সেরেছে। কেউ দেখলে আমাদেরকেই ভূত ঠাওরাবে এখন। আরে ধুর, ওটা কোনো সমস্যা না। কোনো সার্ভিস স্টেশনে থেমে হাত মুখ ধুয়ে নিলেই হবে। ভালো করে কাপড়টা ছেড়ে নাও এখনই, তাহলে সেরকম পরিমাণে আর বালি থাকবে না। আর এই অবস্থায় তো আর দেখা করা যায় না মিস্টার ফিশফিশের সাথে। এত কিছুর পরেও দেখা করতে যাচ্ছি আমরা। কেন যাব না? ওটাই তো আসল কাজ, সেজন্যই তো বেরিয়েছি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। সারা পথে পাথরের ছড়াছড়ি, হাঁটতেই কষ্ট হচ্ছে। এমনিতে যে সময় লাগার কথা তার দ্বিগুণ সময় লেগে গেল পথটা পেরোতে। কাছে এসে ভয়ে ভয়ে দুর্গের সদর দরজার দিকে তাকালো মুসা। না, আজ আর ওখানে ঢুকছি না। এমনিতেই দেরি হয়ে গেছে। মিস্টার ফিশফিশের সাথে দেখা করাটা বেশি জরুরি। বাঁক পেরিয়ে এলো দুজনে। গাড়িটা দেখা যাচ্ছে। অস্থিরভাবে পায়চারি করছে হ্যানসন। কিশোর আর মুসাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সোফার। আপনারা ফিরেছেন তাহলে? খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম। কোনো দুর্ঘটনা ঘটেছে? না, তেমন কিছু না।
আচ্ছা, মিনিট 40 আগে দুটো ছেলেকে এদিক দিয়ে যেতে দেখেছেন? 40 মিনিট নয়, তারও বেশি আগে ক্যাসেলের দিক থেকে দুটো ছেলে ছুটে এলো। আমাকে দেখেই পাশ কেটে একটা ঝোপের ওপাশে চলে গেল। খানিক পরে ইঞ্জিনের শব্দ শুনলাম। তারপরই ঝোপের ওপাশ থেকে ছুটে বেরিয়ে এলো একটা নীল স্পোর্টস কার। একে অন্যের দিকে চাইল মুসা আর কিশোর। মাথা ঝোঁকালো দুজনেই। টেরিয়ারের গাড়িটাও নীল রঙের স্পোর্টস কার। তারপর আগের কথার ঠেই ধরল। এরপরেই শুনতে পেলাম পাথর গড়িয়ে পড়ার আওয়াজ। আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু দেরি হচ্ছে দেখে বেশ টেনশন হচ্ছিল। আমাকে অর্ডার দেওয়া আছে কিছুতেই যেন গাড়িটাকে চোখের আড়াল না করি। তবে তলায় গিয়ে আছড়ে পড়বে গাড়ি। গোল মতো জায়গায় এনে গাড়ি থামিয়ে দিল হ্যানসন। জায়গা দেখে অবাকই হয়েছে যেন সে, আর সেটা তার চেহারাই জানান দিচ্ছে। পথের শেষ মাথায় চলে এসেছি। কই কোনো বাড়িঘর তো চোখে পড়ছে না। ওই যে একটা মেইল বক্স, প্রাইস 812। তার মানে কাছে পিঠেই কোথাও আছে বাড়িটা। গাড়ি থেকে নেমে এলো দুই গোয়েন্দা। ক্ষতবিক্ষত একটা ঝোপের পাশে কাত হয়ে দাঁড়িয়ে আছে মেলবক্স। ওটার ধার দিয়ে চলে গিয়েছে একটা এবড়ো থেবড়ো পাথুরে পথ। জায়গায় জায়গায় ঝোপঝাড়, ওগুলোর মাঝখান দিয়ে সোজা উপরের দিকে উঠে গিয়েছে পথটা। খুব দ্রুতই তাদের অনেক নিচে পড়ে গেল গাড়িটা। বেশ কয়েকটা ঝোপঝাড় পেরিয়ে এলো তারা। ছোট একটা জাংলা মতো জায়গা পেরোতেই চোখে পড়ল একটা বাড়ি। পাহাড়ের ঢালে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে যেন লাল টালির ছাদ দেয়া পুরনো ধাঁচের একটা স্প্যানিশ বাংলো। বাংলোর একপাশে পাহাড়ের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এক বিশাল খাঁচা, ছোটখাটো ঘরের সমান। ভেতরে পুরে রাখা হয়েছে অসংখ্য কাকতাড়ুয়া।
এক নাগাড়ে কিচকিচ করেই যাচ্ছে পাখিগুলো, হুড়োহুড়ি করছে, উড়ছে খাঁচার স্বল্প পরিসরে। খাঁচার কাছে এসে দাঁড়ালো দুজন, চেয়ে আছে উজ্জ্বল রঙের পাখিগুলোর দিকে। ঠিক এই সময়ে শোনা গেল পায়ের শব্দ। প্রায় একই সঙ্গে ঘুরে দাঁড়ালো দুজন। যে পথে এসেছে ওরা, সে পথে আসতে দেখলো, দেখতে লম্বা, পুরো মাথা জুড়ে টাক, বিরাট সানগ্লাসের আড়ালে ঢাকা পড়েছে চোখ। এক কানের নিচ থেকে শুরু হয়েছে গভীর কাটা একটা দাগ, গলা বেয়ে নেমে গিয়েছে নিচের দিকে, বুকের হাড়ের কাছে গিয়ে ঠেকেছে। কথা বলে উঠল লোকটা, গা ছমছম করা কেমন এক ধরনের ফিসফিসে আওয়াজ। স্থির হয়ে গেল দুজনেই। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লোকটা। বাঁ হাতে বাগিয়ে ধরে আছে একটা মাচেটে, তাতে রোদ লেগে যেন চিকচিক করে উঠছে। এক পা দুপা করে এগিয়ে আসছে লোকটা। একটুও নড়বে না, প্রাণের ভয় থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। মুসার কাছেই এই হুঁশিয়ারি অহেতুক। নড়ছে না সে। এমনিতেই হঠাৎ বিদ্যুতের চমক দেখা দিল তার আর কিশোরের মাঝামাঝি। দুজনের উরুর কাছে গিয়ে চলে গেল মাচাটে, ঘ্যাচ করে গিয়ে বিঁধল মাটিতে। উফ, গেল মিস হয়ে। সানগ্লাস খুলে আনলো চোখের উপর থেকে। নীল আন্তরিক চোখে চেয়ে আছে ছেলেদের দিকে। খানিক আগের মতো ভয়াবহ আর লাগছে না এখন তাকে। তোমাদের পেছনে ঘাসের ভেতরে ছিল সাপটা। র্যাটলার কিনা বুঝতে পারলাম না, বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, সেজন্যই ফসকে গেল নিশানা। সাদায় লাল মেশানো একটা রুমাল বের করে কপালের ঘাম মুছল লোকটা। পাহাড়ের ওপাশে ঝোপঝাড় পরিষ্কার করছিলাম, বাজে জিনিস দাবানল ছড়ানোর ওস্তাদ। ইস, ঘেমে নিয়ে গেছি একেবারে। এক গ্লাস করে লেমনেড খেলে কেমন হয়? হ্যাঁ, লোকটার ফিসফিসানিতে অভ্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই দুই গোয়েন্দা। মুসা আন্দাজ করল গলার বিচ্ছিরি কাটাটাই ওই স্বর বিকৃতির জন্য দায়ী। বাংলোর দিকে হাঁটতে শুরু করলো হ্যারি প্রাইস। পিছু পিছু চলল দুই গোয়েন্দা। তারপর একটা ঘরে এসে ঢুকল। এক পাশে লম্বালম্বি পর্দা ঝোলানো, এপাশে একটা টেবিল ঘিরে কয়েকটা ইজি চেয়ার। টেবিলে বড় সড়ো একটা জগে বরফ দেওয়া লেমনেড। পর্দার ওপার থেকে ভেসে আসছে কাকতারুয়ার কর্কশ কিচিরমিচির। পাখি পুষে পাখি বিক্রি করেই পেট চালাই আমি। তোমরা খাও, আমি আসছি। গ্লাস দুটো তুলে দিল দুই কিশোরের হাতে। সানগ্লাসটা টেবিলে নামিয়ে রেখে পাশের ঘরে চলে গেল সে। ধীরে ধীরে লেমনের চুমুক দিতে লাগলো কিশোর, আর চিন্তিত কণ্ঠে মুসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, মিস্টার প্রাইসকে দেখে তোমার কি মনে হয়? ভালোই তো, ফিসফিসানিটাই শুধু খারাপ লাগে, এমনিতে লোকটা মন্দ না কিন্তু। হ্যাঁ, বেশ মিশুক তা ঠিক, কিন্তু মিথ্যে কথা বললো কেন? হাত তো দেখলাম পরিষ্কার। ঝোপঝাড় কাটলে তো কিছু না কিছু লেগে থাকতোই, তাই না? কিন্তু মিথ্যা কথা বলবে কেন? এর আগেও কখনো দেখিনি আমাদেরকে, কোনো কারণ নেই। ঠিক বুঝতে পারছি না। আর আরো একটা ব্যাপার, ঝোপঝাড় কাটতেই যাক আর যেখানেই যাক, বেশিক্ষণের জন্য কিন্তু যায়নি। ওর গ্লাসটা দেখো, বরফসহ লেমনেডের গ্লাসটা রেখে গিয়েছিল, খুব একটা কিন্তু গলেনি। তাই তো। কিছু একটা বলতে যাচ্ছিল কিশোর। প্রাইসকে ঢুকতে দেখে থেমে গেল। কাপড় বদলে এসেছে প্রাইস, গায়ে স্পোর্টস শার্ট, গলায় জড়িয়ে নিয়েছে একটা স্কার্ফ। কাটা দাগটা দেখলে অনেকেরই অস্বস্তি লাগে। কারো সঙ্গে কথা বলার সময় তাই স্কার্ফ জড়িয়ে নেই। অনেক বছর আগে মালের দ্বীপে দুর্ঘটনায় পড়েছিলাম, তখন কেটেছে। সে যাকগে, তা তোমরা এখানে কি মনে করে? একটা কার্ড বের করে প্রাইসের দিকে বাড়িয়ে ধরল কিশোর। হাতে নিয়ে দেখতে শুরু করলো প্রাইস। 3 গোয়েন্দা, বেশ বেশ। তা এখানে কি তদন্ত করতে এসেছো? জি মিস্টার প্রাইস, আমরা আসলে জন ফিলবির ব্যাপারে কিছু আলোচনা করতে এসেছি। দিনের আলো সইতে পারি না, রাতে ভালো দেখি।
তো ফিলবির ব্যাপারে হঠাৎ এত আগ্রহ কেন তোমাদের? একটা আজব কথা কানে এসেছে। জন ফিলবি নাকি মরার পরে ভূত হয়ে গেছে, আর তারপর নাকি ঠাঁই নিয়েছে ক্যাসেলি। বাইরের কোনো লোকজনকে থাকতে দেয় না, আর জোর করে কেউ থাকতে চাইলে তাকে ভয় দেখিয়ে নাকি তাড়িয়ে দেয়। কালো কাচের ওপাশে দুটো আবছা চোখ, দৃষ্টি তীক্ষ্ণ, খুব মনোযোগ দিয়ে দেখছে কিশোরকে। আমিও শুনেছি ছবিতে ভূতপ্রেত দৈত্য দানবের অভিনয় করেছে, ভয় পাইয়েছে দর্শককে, কিন্তু আসলে সে ছিল খুবই ভদ্র, লাজুক, খালি ফাঁকি দিত লোকে, তাকে ঠকাতো। বাধ্য হয়ে শেষে আমাকে ম্যানেজার রেখেছিল। এই ছবিটা দেখো। পেছনে টেবিলে রাখা ফ্রেমে বাঁধানো ছবিটা দেখালো প্রাইস। তুলে বাড়িয়ে ধরল কিশোরের দিকে। দুজন মানুষ দোরগোড়ায় দাঁড়িয়ে হাত মেলাচ্ছে। একজন প্রাইস, আরেকজন তার চেয়ে বেটে, বয়সেও কম। এই ছবিটাই পত্রিকায় ছাপা হয়েছিল। ফটোকপি করে এনেছিল রবিন। ছবির তলায় লেখা প্রিয় বন্ধু হ্যারিকে। ছবি দেখেই আন্দাজ করতে পারছো কেমন লোক ছিল। লোকের সঙ্গে তর্কে জড়াতে পারতো না সে। আমাকে কেন জানি ভয় পায় লোকে, বেশি গোলমাল করে না। জনের অনুরোধে নিলাম তার ম্যানেজারি। অভিনয়ে আরো বেশি মনোযোগ দিতে পারতো সে। কাজটা শুধু তার পেশাই না, নেশাও ছিল। হলে বসে তার অভিনয় দেখে শিউরে উঠল দর্শক। সবাক চলচ্চিত্রের কদর বাড়ল। দেখা দিল বিপত্তি। ভীষণ চেহারার ভূতের তোতলামিতে লোকে হেসেই খুন। ভেঙে পড়ল জন। তখনকার তার মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমাকে নিয়ে কেউ হাসাহাসি করলেও আমার খুব খারাপ লাগে। হপ্তার পর হপ্তা পেরিয়ে গেল, ঘর থেকে বেরোয় না জন। একে একে বিদায় করে দিল চাকর বাকরদের। কি আর করব, ওর বাজার সদাই আমিই করে দিতে লাগলাম। চারদিক থেকে খবর আসছে তখন ছবিটার ব্যাপারে। যেখানেই দেখানো হচ্ছে হাসাহাসি করছে লোকে। অনেক বোঝালাম তাকে, লোকের কথায় কান দিতে মানা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। তারপর একদিন আমাকে ডেকে ছবিটার যে কটা প্রিন্ট আছে সব জোগাড় করে নিয়ে আসতে বলল। কেউ যেন না দেখতে পারে ছবিটা, কেউ যেন আর হাসাহাসি না করতে পারে। বেরোলাম, প্রচুর খরচ খরচা করে নিয়ে এলাম সব কটা প্রিন্ট। মরার উপর খরার ঘাড় মারতেই যেন এই সময় এলো ব্যাংকের সমন। অনেক টাকা ধার হয়ে গেছে, শোধ না দিতে পারলে ক্যাসেলটা দখল করে নেবে ব্যাংক। জন টাকা পয়সা জমাতো না, এক হাতে আয় করত আর এক হাতে খরচ করত। ভেবেছিল বয়স কম, খ্যাতি হয়েছে, অনেক সময় আছে টাকা জমানোর। একদিন ক্যাসেলের মেইন রুমে বসে আছি দুজনে, আলোচনা হচ্ছে বাড়িটা রাখতে পারবে কিনা সে ব্যাপারে। ও বলল মরে গিয়ে হলেও বাড়িটা দখলে রাখবে সে। তার দেহ পচে গলে শেষ হয়ে যায় যাবে, কিন্তু প্রেতাত্মা বেরোবে না ক্যাসেল ছেড়ে। কালো কাচের চশমার ওপাশে আবছা চোখের দৃষ্টিতে কেঁপে উঠল একবার মুসা। তাই তো মনে হচ্ছে। আচ্ছা মিস্টার প্রাইস, ফিলবি তো খুব ভদ্র ছিল। এমন একজন লোকের প্রেতাত্মাও নিশ্চয়ই ভদ্রই হওয়ার কথা, তাই না? লোকজনকে সে যে ভয় দেখাচ্ছে আর তাড়িয়ে দিচ্ছে ক্যাসেল থেকে, সেটা কিন্তু বিশ্বাস করতে একেবারেই মন সায় দিচ্ছে না। আমার মনে হয় জন না, লোককে তাড়াচ্ছে অন্য প্রেতাত্মা। ওগুলো অনেক বেশি পাজি। অন্য বেশি পাজি? বুঝিয়ে বলছি। তোমরা জানো পাহাড়ের তলায় সাগরের ধারে জন ফিলবির গাড়ি পাওয়া গেছে? মাথা ঝোঁকালো দুই কিশোর। তাহলে এও জানো একটা নোট রেখে গেছে জন। লিখে গেছে চিরকালে এর জন্য অভিশপ্ত করে রেখেছে টেলর ক্যাসেলকে। পুলিশের ধারণা ইচ্ছে করেই পাহাড়ের উপর থেকে গাড়ি নিয়ে পড়েছে জন। আমিও তাদের সঙ্গে একমত। সেই যেদিন কথা হয়েছিল ক্যাসেলে, তারপর আর কোনোদিন ওর সাথে আমার দেখা হয়নি। আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে জন, কোনোদিন যেন আর টেরর ক্যাসেলে না ঢুকি। হ্যাঁ, কেন যে এটা বলল? যে অন্য প্রেতাত্মার কথা বলছিলেন, খুব খারাপ। হ্যাঁ, খারাপ প্রেতাত্মা। সারা দুনিয়ার বিখ্যাত সব ভুতুরে বাড়ি থেকে মাল মশলা জোগাড় করে এনে দুর্গে সাজিয়েছে জন। জাপানের এক ভুতুরে মন্দির থেকে এনেছে কাঠ। ভূমিকম্পে ধসে পড়েছিল ওই মন্দির। ভেতরে যে কজন লোক ছিল সবাই মারা গিয়েছিল ইটকাঠ চাপা পড়ে। ইংল্যান্ডের এক ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদ থেকে এসেছে কিছু লোহার বর্গা। ওই ব্লগার একটাতে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল এক সুন্দরী মেয়ে।
ধসে পড়ার আগে নাকি প্রায় রাতেই মেয়েটার প্রেতাত্মা ঘুরে বেড়াতে দেখা যেত প্রাসাদের ছাদে। রাইন নদীর ধারে এক পোড়া দুর্গের পাথর কিনে এনে লাগানো হয়েছে টেরর ক্যাসেলে। ওই দুর্গের ভাড়ারে নাকি আটকে রাখা হয়েছিল এক পাগলা বাদককে। আটকে থেকে না খেয়ে মরে গেছে লোকটা। তারপর থেকেই গভীর রাতে দুর্গের ভেতর থেকে ভেসে আসতো মিষ্টি হালকা বাজনা। খাইছে দেশ বিদেশের কুখ্যাত সব ভূতকে এনে টেরর ক্যাসেলে তুলেছে জন। ওরা তো লোককে ভয় দেখে তাড়াবেই, গলা টিপে আজও মারেনি কাউকে, এটাই আশ্চর্য। কেউ গিয়ে বেশি বাড়াবাড়ি করলে হয়তো মারবে, তবে আমি জানি কেউ যায় না টেরর ক্যাসেলের ধারে কাছে। চোর ডাকাত ভবঘুরেরা পর্যন্ত এড়িয়ে চলে। মাসে একবার করে ওদিক থেকে ঘুরে আসি আমি। পুরনো বন্ধুকে মনে রাখি। কোনো বাড়ি কাউকে ক্যাসেলের ধারে পিঠে দেখিনি। আচ্ছা, অনেক কাহিনী তো শোনা যায় ক্যাসেলের ভূত সম্পর্কে। গভীর রাতে নাকি পাইপ অর্গান বাজে, নীল ভূত দেখা যায়। সেটা কতখানি সত্যি বলে আপনার মনে হয়? আমরাও শুনেছি ওসব কিচ্ছা, বাজনা শুনিনি কখনো, কোনো ভূতকেও দেখিনি। তবে জন বলতো প্রজেকশন রুম থেকে গভীর রাতে নাকি ভেসে এসেছে বাজনা। কয়েকবার এই ঘটনা ঘটে যাবার পর একদিন অর্গানের ইলেকট্রিক কানেকশন কেটে রাখলো, বন্ধ করে রাখলো প্রজেকশন রুমের দরজা। কিন্তু লাভ হলো না কিছু। সে রাতেও ঠিক শোনা গেল বাজনা। ক্যাসেলে ভূত আছে কিনা আমি জানি না, তবে আমাকে ঢুকতে বললে ঢুকবো না। রাতে ক্যাসেলের দরজার ওপাশেই যাব না, লক্ষ কোটি টাকা দিলেও যাব না। চশমা খুলে নিল প্রাইস। দুই কিশোরের দিকে তাকিয়ে চোখ মিটমিট করছে। কিশোর, কিশোর, এদিকে আয় বাবা। রডগুলো বেড়ার ধার ঘেঁষে তুলে রাখবি। মুসা, রবিন, তোমরা একটু সাহায্য করো বন্ধুকে। প্রচণ্ড কড়া রোদ, ইয়ার্ডে ভীষণ ব্যস্ততা। রবিনের পা ভাঙা, ভারী কাজ তার পক্ষে সম্ভব না। উল্টে রাখা পুরনো একটা বাথটবে আরাম করে বসে বসে রডের হিসেব রাখছে সে। গত দুদিন ধরেই খুব কাজ হচ্ছে ইয়ার্ডে। কবে আবার হেডকোয়ার্টারে আলোচনায় বসতে পারে তিনজন কেউ জানে না। মিস্টার ফিশফিশের সঙ্গে দেখা করে আসার পর আর এগোয়নি তদন্ত। আসলে সময় হয়নি। ইয়ার্ডে ব্যস্ত থেকেছে কিশোর। মুসার বাড়িতেও কোনো একটা কাজ ছিল, সেটা সারতে হয়েছে। লাইব্রেরিতে রবিনেরও কাজের চাপ পড়েছিল বেশ। গত দুদিন খুব কম সময়ে বাড়িতে থাকতে পেরেছেন রাশেদ চাচা। বড়সড় একটা নিলাম হচ্ছে এক জায়গায়, সেখানে মাল কিনতে ব্যস্ত তিনি। ট্রাক বোঝাই করে কেবলই মালের পর মাল এসে জমা হচ্ছে ইয়ার্ডে। কবে যে কাজ শেষ হবে কে জানে। একটানা কাজ করে গেল ওরা খুশি মনেই। মেরি চাচির কাজ করে দিতে দ্বিধা নেই তিন গোয়েন্দার। প্রচুর চুইংগাম কিংবা টফির লোভ আছে। সঙ্গে আছে মেরি চাচির নিজের হাতের তৈরি কেক। বয়ে বয়ে বেড়ার কাছে নিয়ে রড জমা করছে মুসা আর কিশোর। বাথটবে বসে এগুলোর হিসেব রাখছে রবিন। দুপুরের দিকে ফুসরত মিলল কিছুক্ষণের জন্য। বড় ট্রাকটা দেখা গেল ইয়ার্ডের গেটে। রাশেদ চাচা এসেছেন, ছোটখাটো হালকা পাতলা মানুষ। ঈগলের মতো বাঁকানো বিরাট নাকের তলায় পেল্লাই গোপ। ট্রাক বোঝাই মালপত্রের স্তূপের উপর একটা পুরনো ধাঁচের চেয়ারে বসে আছেন রাজকীয় ভঙ্গিতে। পুরনো জিনিস কিনতে গেলে যা যা চোখে পড়ে কোনো কিছুই ফেলে আসেন না রাশেদ চাচা। কাজে লাগবে কি লাগবে না, বিক্রি হবে কি হবে না ওসব নিয়ে মাথা ঘামান না। কিনে নিয়ে আসেন, পরে দেখা যাবে কি করা যায়। ইয়ার্ডের চত্বরে এসে থামল ট্রাক। মালের দিকে তাকিয়ে মেরি চাচি স্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন, তুমি তুমি কি পাগল হয়ে গেছো? ওটা এনেছো কেন? পায়ে পায়ে চাচির কাছে এসে দাঁড়িয়েছে তিন কিশোর। দাঁতের ফাঁক থেকে পাইপটা নিয়ে ওদের দিকে একবার দোলালেন রাশেদ চাচা। একটু হাসলেনও বটে। অবাক চোখে এক গাদা ধাতব পাইপের দিকে তাকিয়ে আছে তিন কিশোর। 8 ফুট উঁচু একটা পাইপ অর্গান। অর্গানটা কিনেই ফেললাম মেরি। এ বরিস, রোভার, ধরো তো, নামিয়ে ফেলি। খুব সাবধানে নামাতে হবে, ভেঙে টেঙে ফেলো না আবার।
লাফ দিয়ে উঠল ড্রাইভার আর তার দুই সঙ্গী। শুটকো টেরি, ইয়াল্লাহ! ওর আবার এখানে কি? বছরের একটা বিশেষ অংশ রকি বিচে কাটাতে আসে ডয়েল পরিবার। তবে সারা বছর থাকে না, কিন্তু ওই কয়েকটা মাসই যথেষ্ট। জ্বালিয়ে মারে কিশোর, মোসা আর রবিনকে। খালি পেছনে লাগে। নিজের বুদ্ধির ওপর অগাধ আস্থা টেরিয়ার ডয়েলের। অন্য কেউ সেটা মানল কি মানল না তা নিয়ে মাথা ঘামায় না। নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিশোর বয়সী ছেলে ছোকরাদের অধীনে রাখার চেষ্টা করে। রকি বিচের বেশিরভাগ ছেলে মেয়েই পাত্তা দেয় না তাকে, শুধু এড়িয়ে চলে। তবে বকে যাওয়া কিছু ছেলেকে দলে টানতে পেরেছে টেরিয়ার। প্রায়ই পার্টি দেয়, ওদেরকে দাওয়াতও করে। তার গাড়িতে তুলে ঘোরায় সারা শহর। দরাজ হাতে খরচ করে একেবারে বেহিসেবি। এগিয়ে এসেছে টেরিয়ার, হাতে একটা জুতোর বাক্স, গাড়িতে বসা দুই সঙ্গীর চোখ তার উপর। 3 গোয়েন্দাও দেখল তাকে। কাছাকাছি এসেই পকেটে হাত ঢোকালো সে। ঝাটকা দিয়ে বের করে আনলো আবার হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস। বিশেষ কায়দায় ভ্রু কুচকালো সে। গুরুগম্ভীর একটা ভাব ফুটিয়ে তুলল চেহারায়। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে পুরো ইয়ার্ডে চোখ বোলালো একবার। ভুল জায়গায় এসে বললাম না তো? টেরিয়ারের অভিনয়ে খুব মজা পেল তার দুই সঙ্গী। হাত মুঠ করে মুসা এক পা সামনে এগিয়ে গেল। কি চাই এখানে শুটকি? মুসার কথা শুনতেই পেল না যেন টেরিয়ার। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে তাকালো কিশোরের দিকে। অনেকে কষ্টে যেন চিনতে পারল। গ্লাসটা আবার ভরে রাখলো তার নিজের পকেটে। এই যে কিশোর হোমস, পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা। দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। একটা কেস নিয়ে এসেছি আপনার কাছে স্যার। স্কটল্যান্ড ইয়ার্ডও বিমূঢ় হয়ে গেছে, কোনো সুরাহাই করতে পারেনি কেসটার।
শেষ পর্যন্ত আপনার শরণাপন্নই হতে হলো। নির্দয়ভাবে খুন করা হয়েছে বেচারাকে। আশা করি এই জটিল রহস্যের সমাধান করতে পারবেন। টেরিয়ারের বলার ভঙ্গিতে হেসে লুটোপুটি খেতে লাগলো তার দুই বন্ধু। বিচ্ছিরি গন্ধ আসছে বক্সের ভেতর থেকে। কি আছে আন্দাজ করতে পারল তিন গোয়েন্দা। হাত বাড়িয়ে বাক্সটা নিল কিশোর। ডালা খোলার আগে একবার তাকালো টেরিয়ারের দিকে। কিশোর বক্সের ডালা খুলতেই যেন বাড়ি মারল পচা গন্ধ। বিরাট এক সাদা ইঁদুর পচে ফুলে ঢোল হয়ে আছে। কি মনে হয় মিস্টার হোমস, ভয়াবহ এই খুনের কিনারা করতে পারবেন? আসামিকে ধরতে পারলে বড় পুরস্কার পাবেন, 50টা স্ট্যাম্প। হাসির রোল উঠেছে গাড়িতে। আর চোখে সেদিকে একবার তাকালো কিশোর। চেহারায় কোনো পরিবর্তন হলো না। গম্ভীর চোখ মুখ, আস্তে আস্তে করে মাথা ঝোঁকালো। গাড়িতে বসা টেরিয়ারের দুই বন্ধুকে শুনিয়ে জোরে জোরে বলল কিশোর, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি মিস্টার শুটকি। খুবই দুঃখ পেয়েছেন। পাবেনই তো। হাজার হোক, নিহত জীবটা আপনার খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ থেমে গেল হাসির শব্দ। সতর্ক হয়ে বসেছে গাড়িতে বসা ছেলে দুটো। চোখ মুখ একেবারে লাল হয়ে উঠেছে টেরিয়ারের। বেচারার মৃত্যুর কারণ অনুমান করতে পারছি অবশ্য, বদহজম। তা সে খৈল খেয়েছিল তো এক গরু বন্ধুর সঙ্গে একই গামলায়। গরুটার নামের অধ্যক্ষর দুটো জানি আমি অবশ্য, TD। ওই ভুরি ভোজনের পরেই হয়তো টেরর ক্যাসেলে গিয়েছিল সে আর কি। তারপর ভূতের তাড়া খেয়ে প্যান্ট নষ্ট করতে করতে ফিরেছে। আমার মনে হয় আমি ঠিকমতো গেস করতে পারছি। নিজেকে খুব চালাক মনে করো না? বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি। এক ছুটে গিয়ে ঢুকলো ঘরে। কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো এবার। এই যে অধ্যক্ষর দুটো খোদাই করা আছে এটাতে। আগে একটা এস থাকলেই তোমার পুরো নাম হয়ে যেত, শুটকি টেরিয়ার ডয়েল। ঠিক বলছি তো? টসটা শুটকিকেই দিয়ে দাও না কিশোর, একটা এজ বসিয়ে নেবে। আহা, 3 গোয়েন্দা শুনলেই হাসি পায়। শহরের ছেলেদের কারোই জানতে বাকি নেই ভরঙের কথা। কেউ হাসি ঠেকাতে পারছে না। জবাবে তালে তালে হাত তালি দিতে থাকলো কিশোর, মোসা আর রবিন। আরো ক্ষেপে গেল টেরিয়ার। রাগের ভাষা হারিয়ে ফেলল, ঝাল মেটালো গাড়িটার ওপর। বন বন করে ঘুরে উঠল স্টায়ারিং। কর্কশ আর্তনাদ উঠল টায়ারের। ঘুরে গেল নীল স্পোর্টস কারের নাক। জোরে এক ঝাঁকুনি দিয়েই লাফ দিয়ে সামনে তীব্র গতিতে ছুটে চলে গেল। লাইব্রেরিতে আমার কার্ডটা এই বেটাই চুরি করেছে। আমরা যে কাজে নেমেছি জেনে গেছে বেটা। জানছে জানো, লোককে জানাতেই তো চাই আমরা। তবে কাজটা আরো জরুরি হয়ে পড়লো আমাদের জন্য। প্রথম কেসে কোনোভাবেই ফেল করা চলবে না। পেছনে ফিরে তাকালো একবার কিশোর। পাইপ অর্গান নিয়ে ব্যস্ত এখন রাশেদ চাচা, বরিশ আর রোভার। চাচিকে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই টেবিলে খাবার সাজাতে গিয়েছেন। যাক, একটু সময় পাওয়া গেল। চলো, লাঞ্চে ডাক পড়ার আগে মিটিং শেষ করে ফেলি। দুই সুড়ঙ্গের দিকে এগিয়ে চলল 3 গোয়েন্দা। তাড়াহুড়ো করে এগোতে গিয়ে অঘটন ঘটালো কিশোর। মাটিতে পড়ে থাকা একটা আলগা পাইপে পা দিয়ে বসলো। গড়িয়ে চলে গেল পাইপ। তাল সামলাতে না পেরে বেকায়দা ভঙ্গিতে পড়ে গেল সে। তাড়াতাড়ি দুদিক থেকে গোয়েন্দা প্রধানকে তুলে বসালো রবিন আর মোসা। প্রচন্ড ব্যথায় দাঁতে দাঁত চেপে আছে কিশোর। আমার পাটা ভেঙে গেল। এই যে এখানে ভীষণ ব্যথা। বোধহয় ডাক্তারি ডাকতে হবে এবার। দেখা গেল ইতিমধ্যেই ফুলে উঠতে শুরু করেছে ডান পায়ের গোড়ালির উপরের গাঁট।